আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন কিভাবে হবে সেই বিষয়ের বিস্তারিত একটি গাইডলাইন আমি এই ভিডিওতে দিতে চলেছি। আশা করি এই ভিডিওটি তোমাদের ভীষণ প্রয়োজনে আসবে এবং তোমরা অনেক উপকৃত হবে, কারণ তোমাদের মধ্যে অনেক অস্পষ্টতা রয়েছে। এখনো অনেকে জানো না যে কিভাবে তোমাদের বার্ষিক পরীক্ষাটা হবে, কিভাবে বার্ষিক পরীক্ষার মূল্যায়ন হবে, কিভাবে প্রশ্নপত্র তৈরি হবে, কিভাবে উত্তর করতে হবে। এই বিষয়টি তোমরা এখনো অনেকে ক্লিয়ার নও। তো যারা ক্লিয়ার নও তাদের জন্য আমার আজকের ভিডিওটি। এখানে দেখো রয়েছে প্রথমেই বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024, বিষয় বাংলা, ষষ্ঠ শ্রেণী। বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম। এখানে পাঠ্যক্রম বলতে সিলেবাস বুঝছি আমরা, যে কতটুকুর উপরে পরীক্ষা হবে সেই সিলেবাসটি এখানে স্পষ্ট করে সরকার দিয়ে দিয়েছে। তো সেই সিলেবাসটি হলো, প্রথমে দেখো রয়েছে ক্রমিক নাম্বার, অধ্যায়, অভিজ্ঞতার নাম, পৃষ্ঠা। তো এখানে রয়েছে প্রথমেই প্রথম অধ্যায়, মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি। মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি, এই অধ্যায়টি আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই অধ্যায়টি পড়তে হবে, এটি 1 থেকে 8 পেজ পর্যন্ত। এরপরে রয়েছে তৃতীয় অধ্যায়, প্রমিত ভাষা শিখি। প্রমিত ভাষা শিখি, 9 থেকে 19 পৃষ্ঠা। তারপরে রয়েছে তৃতীয় অধ্যায়, অর্থ বুঝে বাক্য লিখি। এটা 20 থেকে 54 পৃষ্ঠা। তারপরে রয়েছে চারপাশের লেখার সাথে পরিচিত হই, এটি 55 থেকে 61 পৃষ্ঠা। এরপরে পঞ্চম অধ্যায় রয়েছে বুঝে পড়ি লিখতে শিখি, এটা 62 থেকে 65 পৃষ্ঠা, 71 থেকে 76 পৃষ্ঠা। এরপরে রয়েছে ষষ্ঠ অধ্যায়, সাহিত্য পড়ি লিখতে শিখি। এখানেও রয়েছে 89 থেকে 102 পৃষ্ঠা, 120 থেকে 128 পৃষ্ঠা। এখানে একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, যে বইয়ের কিছু কিছু পৃষ্ঠা, কিছু কিছু অংশ বাদ দিয়ে দেওয়া আছে, যে অংশগুলো থেকে প্রশ্ন হবে না সেই অংশগুলো তোমরা বাদ দিয়ে পড়তে পারো পরীক্ষার জন্য। তো এখানে দেখো 1 থেকে 8, তারপরে 9 থেকে 19, তারপরে 20 থেকে 54, অর্থাৎ 1 থেকে, তারপরে আছে 55 থেকে 61, তারপরে আছে 62 থেকে 65। এই যে এখানে এসে একটা আছে, একটা কিছু পেজ বাদ দিয়ে দেওয়া আছে, অর্থাৎ 1 থেকে 65 পৃষ্ঠা পর্যন্ত থাকবে। এরপরে 65-র পরে 71, মানে এখানে দেখো 6 পেজ বাদ দেওয়া আছে। তারপরে আবার এখানেও আবার কিছু বাদ দেওয়া আছে। এখানে আছে 76-এর পরে গিয়েছে 89 পৃষ্ঠা। 76-এর পরে 89 পৃষ্ঠা। তো 76-এর পরে 89 পৃষ্ঠা, মানে এখানেও প্রায় কত পৃষ্ঠা, প্রায় 13 পৃষ্ঠা মতো এখানে বাদ দিয়ে দেওয়া আছে। তারপরে আছে 102, তারপরেই দেখো 102 এর পরে 120 থেকে 128, এখানেও কিছু পৃষ্ঠা বাদ দেওয়া আছে। সেটা কত, 102 থেকে 120, মানে এখানে 18 পৃষ্ঠা বাদ দেওয়া আছে। তাহলে এখানে কত পৃষ্ঠা বাদ দেওয়া আছে, এই পৃষ্ঠাগুলো তোমরা উল্লেখ করে রাখবে যে কত কত পৃষ্ঠা বাদ দেওয়া আছে। যেখানে যেখানে বাদ দেওয়া আছে, যে অংশটুকু বাদ দেওয়া আছে, সেই অংশটুকু তোমরা কি করবে না, তোমরা সেই অংশটুকুর জন্য পরীক্ষার প্রিপারেশন নিবে না। আমি একটু জুম করে দেখাচ্ছি এটা। দেখো যে এখানে রয়েছে 62 থেকে 65, 71 থেকে 76, 89 থেকে 102, 120 থেকে 128 পৃষ্ঠা। এই ছিল হলো আমাদের এই সিলেবাস, অর্থাৎ এই অংশ থেকে তোমার এই পরীক্ষায় মূল্যায়ন করা হবে। এবার চলো আমরা জেনে নিব যে মূল্যায়নের যে কাঠামোটা রয়েছে সেই কাঠামোটা, অর্থাৎ মূল্যায়নটা কিভাবে হবে। প্রথমেই আমি বলে রাখি যে তোমাদের এই যে বার্ষিক পরীক্ষাটা হতে যাচ্ছে, এই পরীক্ষাটা হবে 100 নম্বরের। কত নম্বরের পরীক্ষা হবে? 100 নম্বরের পরীক্ষা হবে। এটা একদম নিশ্চিতভাবে তোমাকে মনে রাখতে হবে যে 100 নম্বরের পরীক্ষায় তোমাকে অবতীর্ণ হতে হবে। এখানে বলেছে শিক্ষণকালীন মূল্যায়ন 30%, সামষ্টিক মূল্যায়ন 70%। তো এখানে দেখো 30% যদি হয়, আমি বলেছি 100 নম্বরের তোমার লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। তো 100 নাম্বার হলে, আর এখানে 30%, শতকরা 30%, মানে 30, তাহলে কত হয়ে যাচ্ছে, 130 হয়ে যাচ্ছে। এই জন্য তোমার এই যে 100 নম্বরের পরীক্ষায় তুমি এখানে অংশ নিচ্ছ, এই 100 নম্বর থেকে
কত করা হবে, তোমার প্রাপ্ত যে নাম্বারটা, ধরো 100 নাম্বারের মধ্যে তুমি 80 পেয়েছো, লিখিত পরীক্ষায় 100-র মধ্যে তুমি 80 পেয়েছো, এইটাকে 70-এ কনভার্ট করতে হবে। অর্থাৎ তোমার প্রাপ্ত নাম্বার যেটা, সেটার 70%-এ কনভার্ট করতে হবে। 70%-এ কনভার্ট করলে কত হবে এখানে? এখানে হবে 56 নাম্বার। তুমি 80 পেয়েছো পরীক্ষায়, কিন্তু তোমার যোগ হবে এখানে 56 নাম্বার, অর্থাৎ 70% নাম্বার যোগ হবে। সেই সাথে যোগ হবে হলো তোমার এই যে শিক্ষণকালীন মূল্যায়নের যে 30%-এ তুমি যা পেয়েছো, যে নাম্বারটা পেয়েছো, সেই নাম্বারটা যোগ হবে। যোগ হয়ে তুমি যে নাম্বারটা পাবে সেটাই তোমার রেকর্ডে চলে যাবে, অর্থাৎ সেটাকেই ধরা হবে যে তুমি সর্বমোট এত নাম্বার পেয়েছো। আশা করি বুঝতে পেরেছো। পরীক্ষা দিতে হবে 100 নাম্বারের, এইটা 70%-এ কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ তোমার যে প্রাপ্ত নাম্বার, তুমি যদি 100-তে 100ই পাও, তাহলে কি হবে, সেখান থেকে 70 নাম্বার তোমার চলে যাবে, 70 নাম্বার যোগ হবে, আর এখানে শিক্ষণকালীন 30%, এই হলো 100%। তো এইভাবে আমাদের এই পরীক্ষার যে মূল্যায়ন কাঠামো রয়েছে, সেই কাঠামোটি আমরা ব্যাখ্যা করলাম এবং বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝেছো। আর এই কাঠামোটি সকল সাবজেক্টের জন্য একই রকম, শুধু বাংলা, ইংরেজি, গণিত নয়, সকল সাবজেক্টেই এই একই রকম 70% এবং 30%, এভাবে 100%-এ পরিপূর্ণ করা হবে তোমার সর্বমোট নম্বর বিভাজনটাকে। তো এরপরে চলো আমরা জেনে নিব আমাদের পরবর্তী আরো কিছু জরুরি বিষয় আছে। সেই বিষয়গুলো হলো শিক্ষণকালীন মূল্যায়নের নাম্বারটা কিভাবে হবে এবং সামষ্টিক মূল্যায়নের ক্যাটাগরিটা কি হবে। সেই সাথে আমরা জেনে নিব মান বন্টন। শিক্ষার্থী বন্ধুরা, এখানে খেয়াল করো একটা জিনিস, বলেছে প্রশ্নের ধারা ও মান বন্টন। প্রশ্নের ধারা ও মান বন্টন, এটা আমাদেরকে একটু ভালো করে জেনে নিতে হবে। প্রশ্নের ধারা মান বন্টনটা কি, অর্থাৎ প্রশ্নটা কেমন হবে এবং কোন প্রশ্নের জন্য কত নাম্বার থাকবে, সেই বিষয়টা। তো এখানে দেখো রয়েছে আইটেমের নাম, তারপরে রয়েছে প্রশ্ন সংখ্যা, প্রশ্ন নম্বর, সময় ইত্যাদি। তো এখানে আইটেমের মধ্যে রয়েছে, দেখো ভালো করে খেয়াল করবে, নৈর্ব্যক্তিক প্রশ্ন। নৈর্ব্যক্তিক প্রশ্ন 15টি এমসিকিউ থাকবে, 10টি এক কথায় উত্তর, অর্থাৎ যেটা তোমাকে স্বাধীনভাবে লিখতে হবে। এই যে এর মধ্যে 15টি থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন। এই 15টি মাল্টিপল চয়েস কোশ্চেনের মধ্যে কি থাকবে, একটি প্রশ্ন দেওয়া থাকবে, তার 4টি সম্ভাব্য উত্তর দেওয়া থাকবে, যার মধ্যে একটি সর্বাধিক সঠিক এবং তার পরবর্তী একটি কম সঠিক, তারপরে পরবর্তী 2টা ভুল। অর্থাৎ একটি থাকবে সঠিক উত্তর এবং বাকি 3টা ভুল উত্তর থাকবে। তোমাকে সঠিক উত্তরটা লিখতে হবে। এখানে অপশন দেওয়া থাকবে 4টা অপশন, এমসিকিউ যেটাকে বলা হয়, মাল্টিপল চয়েস কোশ্চেন। তো এখানে তোমাকে 15টি প্রশ্নের জন্য 15 নাম্বার বরাদ্দ থাকবে। 15টি প্রশ্ন দেওয়া থাকবে, 15টি প্রশ্নের উত্তর করতে হবে। এরপরে রয়েছে 10টি এক কথায় উত্তর। এক কথায় উত্তর এবং মাল্টিপল চয়েস কোশ্চেন একই রকম, পার্থক্যটা শুধু এই 15টি এমসিকিউ অপশন দেওয়া থাকবে 4টি করে, আর এই 10টি এক কথায় উত্তরে কোনো অপশন দেওয়া থাকবে না, তোমাকে লিখতে হবে। এই হলো টোটাল 25 নাম্বার, যেটা নৈর্ব্যক্তিক অংশ বলে বিবেচিত হচ্ছে। অর্থাৎ এই 25টা প্রশ্নের জন্য তোমাকে দেওয়া হবে 25 নাম্বার। আশা করি বুঝতে পেরেছ। 25 নাম্বার চলে গেল। এরপরে এটা আমি লিখিত পরীক্ষার কথাগুলো বলছি। লিখিত যে 100 নাম্বারের পরীক্ষায় অবতীর্ণ হতে হবে তোমাকে, সেখানে এই প্রশ্ন ক্যাটাগরিটা থাকবে। তারপরে রয়েছে সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন। এই সংক্ষিপ্ত উত্তরের প্রশ্নটা কি? সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন হলো একটু ছোট করে লিখতে হবে, তবে অবশ্যই এক কথায় উত্তরের চেয়ে একটু বড় হতে হবে। এটি 1 বাক্য বা 2 বাক্য বা 3 বাক্য এরকম হতে পারে, তবে একটু বড় করে লিখতে হবে। কমপক্ষে 2টি বাক্যে উত্তরটা দিতে হবে, যেহেতু 2 নাম্বার, প্রতিটি প্রশ্নের 2 নাম্বার। এখানেও 10টি প্রশ্ন থাকবে, কোনো রকম অপশন দেওয়া থাকবে না বা অল্টারনেটিভ কোনো কোশ্চেন দেওয়া থাকবে না। 10টি প্রশ্নের দেওয়া থাকবে, 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 10টি প্রশ্নের জন্য তুমি পাবে হলো 10 দুগুণ 20 নাম্বার। তাহলে 25 আর 20, 45 নাম্বারের কাজ শেষ। 2টি আইটেম চলে গেছে। এরপরে রয়েছে দেখো যে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন। একটু ভালো করে খেয়াল করবে, এসে টাইপ কোশ্চেন উইদাউট সিচুয়েশনাল। তো এখানে কি বলছে যে দৃশ্যপটবিহীন। এইগুলো আমরা এত জটিল করে না ভেবে আমরা ভাববো যে বড় প্রশ্ন। এগুলো বড় প্রশ্ন, বড় প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে? 5টি প্রশ্ন থাকবে, 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান হলো 5, অর্থাৎ এর জন্য তোমাকে 15 নাম্বার দেওয়া হবে।
কয়টি প্রশ্ন দেওয়া থাকবে? 5টি বড় প্রশ্ন দেওয়া থাকবে। 3টি বড় প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটা বড় প্রশ্নের জন্য 5 নাম্বার। তুমি সর্বমোট পাবে 15 নাম্বার। এই হলো চলে গেল কত? 60, তাই না? এখানে 25 আর হলো 20 আর হলো 15, এই 60 নাম্বার শেষ হয়ে গেল। এরপরে রয়েছে আরো 40 নাম্বার। এই অংশটুকু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তোমার জন্য একটু টাফ সেক্টর এটা। এখানে কি বলছে যে এটাও রচনামূলক প্রশ্ন। এটা এখানে বলেছে দৃশ্যপটবিহীন, আর এটা বলছে দৃশ্যপট নির্ভর। এখানে একটা জিনিস খেয়াল করবে তুমি, যে দৃশ্যপট নির্ভর বলতে কি বোঝাচ্ছে সেটা তোমাকে আগে বুঝে নিতে হবে। দৃশ্যপট নির্ভর বলতে বোঝাচ্ছে যে এখানে কিছু যে কোনো একটা বিষয় দেওয়া থাকবে, যেটাকে বলা হয় উদ্দীপক। এরকম কিছু উদ্দীপক দেওয়া থাকবে, সেটা একটা ছবি হতে পারে, সেটা একটা কবিতার অংশ হতে পারে, সেটা একটা গদ্যের অংশ হতে পারে, ছোট্ট একটা অনুচ্ছেদ হতে পারে, একটা গল্পের অংশ হতে পারে, ছোট্ট একটা কাহিনী হতে পারে, একটা ঘটনা হতে পারে, এরকম যে কোনো এক বিষয় হতে পারে, যে কোনো একটা বিষয় দেওয়া থাকবে। তো সেখানে এই বিষয়ের জন্য কয়টি? 7টি বিষয় দেওয়া থাকবে, সেখানে 5টির উত্তর করতে হবে। এই জায়গায় তোমাকে এই 5টির উত্তর করার জন্য কত দেওয়া হবে? 40 নাম্বার দেওয়া হবে। 5 8 40। তার মানে কি একটি করে প্রশ্ন দেওয়া থাকবে? না, আসলে এখানে প্রতিটি দৃশ্যপট নির্ভর যে প্রশ্ন থাকবে, যে একটা দৃশ্যপট দেওয়া থাকবে, তার সাথে ক এবং খ 2টা প্রশ্ন দেওয়া থাকবে। কয়ে 4 নাম্বার, খয়ে 4 নাম্বার, এই 8 নাম্বার। প্রত্যেকটা দৃশ্যপটের উপরে 8 নাম্বার করে দেওয়া থাকবে। 2টা প্রশ্ন দেওয়া থাকবে, অর্থাৎ তোমার এই এখানে 5টি প্রশ্ন মানে হলো 10টি প্রশ্নের উত্তর করতে হবে। 5টি দৃশ্যপটের উপরে ভিত্তি করে 10টি প্রশ্নের উত্তর করতে হবে। আর সেই 4 10 40, এই হলো 100 নাম্বার। এই 100 নাম্বারের পরীক্ষায় তোমাকে অবতীর্ণ হতে হবে। তো এই 100 নাম্বারের মধ্যে তুমি যে নাম্বারটি পাবে, এখানে বলে দিয়েছে স্পষ্ট করেই যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70%-এ কনভার্ট করতে হবে। 70%-এ কনভার্ট করে তোমাকে দেওয়া হবে। এটা ছিল হলো আমাদের মানবন্টন। যে পরীক্ষা হবে, পরীক্ষার মানবন্টনটা কিরকম হবে সেটা। এবার রয়েছে শিক্ষণকালীন মূল্যায়ন। 100 নাম্বার এর পরীক্ষা নিয়ে আশা করি যে আর কারো কোনো সমস্যা থাকার কথা না, এবং সমস্যা নেইও আশা করি। এরপরে রয়েছে শিক্ষণকালীন মূল্যায়ন। শিক্ষণকালীন মূল্যায়নের মধ্যে কি আছে? শিক্ষণকালীন মূল্যায়নের মধ্যে যে বিষয়টা থাকবে, 3টি বিষয় থাকবে, 3টিতে 30 নাম্বার দেওয়া থাকবে। খুব ভালো করে খেয়াল করবে। অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ। অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজের মধ্যে কি আছে? একক কাজ যেগুলো আছে, সেই একক কাজগুলো হতে পারে, বা যৌথ কাজগুলো হতে পারে, তবে অ্যাসাইনমেন্টগুলো একক কাজই হয়, একা করতে হয়। কাজেই এই অ্যাসাইনমেন্টটা তোমাকে তোমার যে বইয়ের যে কাজগুলো ছিল, সেই অ্যাসাইনমেন্ট আকারে শিক্ষক যেগুলো তোমাকে ক্লাসে দিয়েছিলেন, সেই অ্যাসাইনমেন্টগুলো কি করেছো, সেই অ্যাসাইনমেন্টের উপরে তোমাকে 10 নাম্বার দেওয়া হবে। অনুসন্ধানমূলক কাজ, এইগুলো হলো প্রজেক্ট, প্রকল্প, প্রতিবেদন উপস্থাপন। এটা কি বলেছে? ইনভেন্টরি ওয়ার্ক, প্রজেক্ট প্রপোজাল, তারপরে রিপোর্ট প্রেজেন্টেশন ইত্যাদি। এই যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ তোমার অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, এগুলো কিন্তু বইয়ের মধ্যেই আছে। শিক্ষক এগুলোকে আলাদাভাবে আইডেন্টিফাই করে দিবেন যে এইগুলো তোমাদের এই এই টপিকটাকে কাভার করবে। এই যে 3 ধরনের কাজ থাকবে, এই 3 ধরনের বিষয় থেকে একটি কাজ তোমাকে করতে হবে, একটি কাজ, যার জন্য তুমি 10 নাম্বার পাবে এখানে। এরপরে রয়েছে শ্রেণীর কাজ। এই শ্রেণীর কাজটা একটু খেয়াল করতে হবে ভালো করে। শ্রেণীর কাজ বলতে আমরা কি বুঝি? শ্রেণীর কাজ বলতে আসলে বোঝানো হচ্ছে যে, যেহেতু আমি বাংলা বিষয়ের কথা বলছি, সেহেতু সেই আলোকেই বলতে হবে। আমাদের বাংলা বইয়ে প্রচুর পরিমাণ বুক ওয়ার্ক রয়েছে, প্রচুর পরিমাণ বুক ওয়ার্ক রয়েছে। অনেকে বইয়ের কাজ করতে অনীহা প্রকাশ করো। তো যারা অনীহা প্রকাশ করেছো বা কমপ্লিটলি করনি, অথবা কাটাকাটি করেছো, ভালো করে করনি, যত্নশীলতা এখানে দেখাওনি, বা তুমি আন্তরিক ছিলে না, তাদের জন্য একটি অবশ্যই এটা খুব হতাশাজনক হবে, কারণ এখানে 10 নাম্বার রয়েছে। বইয়ের যে কাজগুলো করে করে দেওয়া আছে, সেই কাজগুলো ভালোভাবে করতে হবে। তো সেই বইয়ের কাজের জন্য 10 নাম্বার।
এখানে বলে দিয়েছে দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, তারপরে ফ্লো চার্ট চার্ট অঙ্কন ইত্যাদি, এগুলো সবগুলো বইয়ের মধ্যে উল্লেখ করা আছে। এই কাজগুলোর জন্য 10 নাম্বার পাবে। এই হলো 30 নাম্বার। এই পুরো কাজগুলো পরীক্ষার আগেই শিক্ষক তোমার কাছ থেকে আদায় করে নেবেন, অথবা আদায় করে নিয়েওছেন হয়তোবা, যেটি তোমাকে পরীক্ষার সাথে অ্যাড করবেন। এইভাবে হলো 30 নাম্বার। এখানে ভালো রেজাল্ট করতে হলে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু এটি পরীক্ষার আগেই শেষ হয়ে যাবে এবং এটার জন্য তুমি সময়ও পাবে, কাজেই এখানে যাতে পূর্ণ নাম্বার 30 নাম্বারের মধ্যে তুমি 30, 28 এরকম ভাবে নাম্বার পাও, ভালো একটা মার্কস পাও, সেটার জন্য তোমাকে খেয়াল করতে হবে যেন বইয়ের কাজগুলো ভালোভাবে করতে হবে। তারপরে যে প্রজেক্ট গুলো আছে বা গ্রুপ ওয়ার্ক গুলো আছে সেটা ভালো করে করতে হবে। অ্যাসাইনমেন্ট আকারে যে কাজগুলো শিক্ষক নির্দেশ করবেন সেগুলো ভালোভাবে যত্নের সাথে করতে হবে। তো এই ছিল হলো শিক্ষণকালীন মূল্যায়নের যে বিষয়টি। তো আশা করি তোমরা এই যে কাঠামোটা, প্রশ্ন কাঠামোটা, এই প্রশ্ন কাঠামো নিয়ে কারো মধ্যে আর কোনো কনফিউশন নেই আমার বিশ্বাস। এখন আমি যে বিষয়টা দেখাবো, যে এগুলো তো আমি তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি বললাম, এখন এটার যদি একটা এক্সাম্পল উপস্থাপন করতে পারি তাহলে তোমাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যায়, ঠিক কিনা? তো এখন সেজন্য আমি তোমাদের সামনে একটি নমুনা প্রশ্ন উপস্থাপন করব। নমুনা প্রশ্নটি কেমন হবে, খুব শর্ট টাইমে আমরা এটা একটু দেখে নিব। চলো দেখে নেই নমুনা প্রশ্ন কিরকম হতে পারে। এখানে দেখো লেখা রয়েছে যে এটি একটি নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রের আলোকে এই বিষয়ের প্রশ্ন তৈরি করবেন। কোনোভাবেই নমুনা প্রশ্ন হুবহু ব্যবহার করা যাবে না। এখানে যে প্রশ্নটি রয়েছে এটা সরকার নমুনা প্রশ্ন হিসেবে দিয়েছে। তো সেই নমুনা প্রশ্নটি আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। প্রশ্নগুলো আমি ঠিক বলবো না, আমি জাস্ট কাঠামোটা দেখাবো। এখানে রয়েছে ষষ্ঠ শ্রেণী। তো ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণী একই কাঠামোতে প্রশ্ন হবে, কাজেই সবার জন্য একই নির্দেশনা থাকবে। তো এখানে দেখো প্রথমে কি রয়েছে, এমসিকিউ প্রশ্ন রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন রয়েছে তার ক, খ, গ, ঘ এভাবে 4টি অপশন দেওয়া আছে। 4টি অপশনের যেমন একটা প্রশ্নের কথা বলি, ভাবগত মিলটি হলো, যে কোনো একটা ইয়ে আছে, একটা গল্প, যে একটা কবিতার লাইন রয়েছে এখানে, সেটির ভাবগত মিলটা খুঁজে বের করতে হবে। 4টি অপশন করে দেওয়া আছে। যেমন এখানে দেখো আমি একটা প্রশ্ন পড়ি। এখানে বলছে যে কোন লোকশিল্পটি একটি মৌলিক বৈশিষ্ট্যের পরিচায়ক। এখানে বলছে শীতল পাটির নকশা, নকশিকাঁথা, মসলিন, পোড়ামাটির কাজ। এখানে যে কোনো একটি উত্তর সঠিক। সঠিক উত্তরটিতে কি করতে হবে, এখানে সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। তো এইভাবে 15টি প্রশ্নের উত্তর করতে হবে। এরপরে দেখো রয়েছে, এখানে দেখো রয়েছে যে এই 15টি প্রশ্নের পরে আরো 10টি এক কথায় উত্তর রয়েছে। এখানে দেখো ওই একই ধারার প্রশ্ন, বেগম রোকেয়ার প্রথম রচনার নাম কি? একই ধারার প্রশ্ন, এখানে কিন্তু কোনো অপশন দেওয়া নাই। এই সঠিক উত্তরটি তোমাকে লিখতে হবে তোমার নিজে জেনে, তুমি না জানলে লিখতে পারবে না। কাজেই এখানে 10টি প্রশ্ন রয়েছে, এই 25টা তোমরা দেখে নিয়েছো। এরপরে দেখো যে বাকি যে 75 রয়েছে সেই 75 কিভাবে থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নে প্রতিটি প্রশ্নের নাম্বার হলো 2। এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নের নাম্বার হলো 2। এখানে কি রয়েছে, এখানে দেখো অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নগুলো কিরকম, সাধারণত এই প্রশ্নগুলো বইয়ের যে প্রশ্নগুলো রয়েছে, তোমাদের বইয়ের যে প্রশ্নগুলো রয়েছে, যেহেতু এটি সংক্ষিপ্ত প্রশ্ন, 2টা বা 3টা বাক্যের মধ্যে এটার উত্তর করতে হবে। কাজেই এখানে বইয়ের যে প্রশ্নগুলো আছে এখানে একটু খেয়াল করবে যে সেই প্রশ্নগুলোই এই সংক্ষিপ্ত প্রশ্নের আকারে আসবে। বইয়ের যে ছোট ছোট কাজ রয়েছে, ছোট ছোট প্রশ্ন দেওয়া রয়েছে, সেই প্রশ্নগুলো এখানে রয়েছে। এটি হলো সংক্ষিপ্ত প্রশ্নের যে বিষয়টি ছিল সেটা। এরপরে দেখো যে রয়েছে 3টি প্রশ্নের উত্তর দাও রচনামূলক বড় প্রশ্ন। ওই যে কথাটি বলেছিলাম যে এখানে কোনো ক্লু দেওয়া থাকবে না, তোমার উদ্দীপক দেওয়া থাকবে না, সরাসরি প্রশ্ন করা থাকবে। এখানে দেখো সরাসরি প্রশ্ন করা আছে, এখানে দেখো সরাসরি প্রশ্ন করা আছে। তবে এখানে যে প্রশ্নটা আছে, একটা কথা মনে রাখতে হবে যে এখানের এই প্রশ্নগুলো অর্থাৎ রচনামূলকের তো 2টা অংশ, বড় প্রশ্ন, বড় প্রশ্নের 2টা অংশ।
প্রথম অংশটা যে থাকবে না, উদ্দীপক দেওয়া থাকবে না, এই প্রশ্নগুলো হবে মূলত ব্যাকরণের প্রশ্ন। ব্যাকরণ থেকে এই প্রশ্নগুলো হবে অধিকাংশ প্রশ্ন। কাজেই ব্যাকরণটাকে ভালো করে পড়তে হবে। এরপরে যেটি রয়েছে সেটি কবিতা এবং গদ্য থেকে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো হবে। এখানে দেখো একটা দেওয়া রয়েছে, উদ্দীপক দেওয়া আছে, তার সাথে দুইটি ক এবং খ যেটা বলেছিলাম যে প্রত্যেকটা 4 নাম্বার করে, এখানে দেখো 4 নম্বর দেওয়া আছে, তাই না? নম্বর 4, কয়েরও 4, ক্ষয়েরও 4, অর্থাৎ প্রত্যেকটা উদ্দীপকের জন্য 2টা প্রশ্ন থাকবে এবং 2টা প্রশ্নের উত্তর প্রত্যেকটার মান থাকবে 4 করে। তো এইভাবে কি থাকবে তোমার এখানে, সর্বসাকুল্যে 7টি প্রশ্ন দেওয়া থাকবে, যার 5টির উত্তর করতে হবে তোমাকে। এই তো, যেমন এখানে একটা টেবিল দেওয়া আছে, এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কি করতে হবে। এখানে 2টা প্রশ্ন দেওয়া আছে, 2টা প্রশ্নের থেকে 2টা প্রশ্নের উত্তরই করতে হবে। অর্থাৎ যেটা তুমি লিখবা সেটার 2টার উত্তরই দিতে হবে। এমন না যে এটার একটা উত্তর দিলাম আর একটা উত্তর দিলাম। এভাবে আমার তো টোটাল 10টা প্রশ্নের কে 5টা 40, আমাকে হ্যাঁ 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। আমি 7টার ভিতর থেকে 7টারই উত্তর করলাম, এর একটা ওর একটা, এইভাবে নিয়ে আমি 10টা মিলাই দিলাম, সেটা হবে না। যেটার উত্তর করবে সেটা তোমার ক খ 2টার উত্তরই করতে হবে। এই ছিল হলো আমাদের নমুনা প্রশ্ন। আশা করি বুঝতে পেরেছ। এরপরে শিক্ষকদের জন্য কিছু গাইডলাইন দেওয়া আছে, যেটি তোমাদের জন্য প্রযোজ্য নয়, এই জন্য এই অংশটি আর তোমাদেরকে আমি দেখাচ্ছি না। তো এই ছিল হলো আমাদের প্রশ্নধারা, মানবন্টন এবং এখানে খাতা কিভাবে দেখা হবে তার একটা গাইডলাইন দেওয়া আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের বাংলা বিষয়ের প্রশ্ন কেমন হবে এবং কিভাবে তোমরা প্রস্তুতি নিবে। তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য একদম টপিক ভিত্তিক, এখানে যে 4টি টপিকের যে প্রশ্ন ধারা রয়েছে, এই ধারায় আমি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন উপস্থাপন করব। আশা করি সেই ক্লাসগুলো দেখলে তোমার পরীক্ষার জন্য আর কোনো পেইন নিতে হবে না, শুধু পড়তে হবে। তো আজকে এ পর্যন্তই। সেই আগামী প্রত্যাশিত ক্লাসগুলো দেখার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।